নাটোর পৌরসভায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে, আর হাসপাতালে ভর্তি ২৫০রও বেশি রোগী। চাপ সামলাতে তাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নার্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের আনা হয়েছে। কেনা হচ্ছে বাড়তি ওষুধ। চিকিৎসকরা বলছেন সাধ্যমতো সেবা দিচ্ছেন তারা। এদিকে অবস্থার কারণ জানতে নাটোরে এসেছে আইইডিসিআর এর ৪ সদস্যের দল। তারা এরই মধ্যে নমুনা সংগ্রহ শুরু করেছেন। নাসিম আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন বুলবুল আহমেদ। নাটোর পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের উত্তর পটুয়াপাড়া, ঝাউতলা, বঙ্গজল সহ বেশ কিছু এলাকায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছেই। গত ৪ দিনে রোগীর সংখ্যা ১২০০ ছাড়িয়েছে, আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫০র বেশি রোগী। এ অবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে জেলা স্বাস্থ্য বিভাগ। কেনা হয়েছে বাড়তি কলেরা স্যালাইন, খাবার স্যালাইন সহ প্রয়োজনীয় সব ওষুধ। এছাড়া পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর চিকিৎসক দলও মাঠে নেমেছে। তারা দিচ্ছে ওষুধ, পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। হঠাৎ করে ডায়রিয়া আক্রান্ত হওয়ার পরে আমরা কখনো বুঝতে পারি না যে এরকম কোনো দুর্ঘটনা ঘটবে। সাপ্লাই থেকেও হতে পারে, আশপাশের ড্রেনগুলোও খুব খারাপ, পৌরসভার অবস্থা খুব খারাপ। এই ড্রেন মেন যেগুলো দেখতেছেন এগুলো খুব খারাপ অবস্থা। কমার কোনো লক্ষণ নাই, এখন ডাক্তার বলতেছে সমানে খাবার স্যালাইন খান, মুখে খাওয়ান বা পুশ করেন, এভাবে বলতেছে। আমরা হসপিটাল এবং হসপিটালের বাহিরে যথেষ্ট সেবা দেওয়ার চেষ্টা করছি এবং করেই যাচ্ছি। যেভাবে মানুষ অসুস্থ সেভাবে এখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধের খুবই কমতি। এলাকা ভিত্তিক ওষুধ প্রদান করার জন্য যেন মানুষ এলাকায় থেকে সেবা গ্রহণ করতে পারে এবং মানুষ এলাকা থেকে সুস্থ হতে পারে। নিয়ে আসছি, বাস তারা এখানে ভালো পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। এদিকে ডায়রিয়ার কারণ জানতে নাটোরে এসেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪ সদস্যের একটি চিকিৎসক দল। দলের সদস্যরা আক্রান্ত এলাকার লোকজনের সাথে কথা বলছেন এবং নমুনা সংগ্রহ করছেন। এদিকে রোগীদের আতঙ্কিত না হয়ে চিকিৎসকদের প্রতি ভরসা রাখার আহ্বান জানিয়েছেন নাটোরের সিভিল সার্জন। আমরা কোনো রোগীকে এখন পর্যন্ত রেফার করার প্রয়োজন বোধ করিনি। কোনো রোগী শুধু এই ডায়রিয়াজনিত কারণে মৃত্যুবরণ করেছেন এমন কোনো রোগী নেই। আর আমরা সবাইকে বলবো ফুটানো পানি খান, পরিষ্কার পানি খান, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমরা গতকালকে সরবরাহ করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের দাবি জানিয়েছেন নাটোর পৌরসভাবাসী। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। সেখানকার আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, নতুন করে কতজন আক্রান্ত হয়েছে এবং আইইডিসিআর এর প্রতিনিধি দল এখন পর্যন্ত এই বিষয়ে কি জানিয়েছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ডায়রিয়া এ পর্যন্ত কিন্তু প্রায় ১৩০০র মতো রোগী আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালেই এসেছেন প্রায় ৬০০র মতো রোগী, এবং এর বাইরে কিন্তু হাসপাতালে যারা আসেন নাই, বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, সেরকম রোগীর সংখ্যাও কিন্তু রয়েছে ৫ থেকে ৬০০র মতো। তো সবকিছু মিলিয়ে প্রায় ১২ থেকে ১৩০০ রোগী কিন্তু এই হাসপাতাল ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ওই সংক্রমণ এরিয়াতে। এরকম খবর কিন্তু আমরা পেয়েছি। এবং এর ভিতরে আইইডিসিআর এর যে প্রতিনিধি দল এসেছিল, যারা গবেষণা করেছেন, তারা নানান ধরনের রোগীদের মলমূত্র, খাবার এবং তাদের এলাকায় গিয়ে পানি সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। এবং তারা এই নাটোরের যে সংক্রমিত এলাকা, সেখানকার তাপমাত্রা কত ছিল, আর্দ্রতা কত ছিল এবং বৃষ্টিপাতের পরিমাণ কি ছিল, এই যে কয়েকদিন ধরে আক্রান্ত হয়েছে সেগুলো কিন্তু নিয়েছেন। এবং নাটোরের সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরেফিনের সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন যে আইইডিসিআর এর যে তদন্ত গবেষণা দল এসেছিল, তারাও ধারণা করছে যে পানি থেকে এই সংক্রমণটা হয়েছে বলে তাদের প্রাথমিকভাবে ধারণা করছে। এবং কালকের মধ্যে হয়তো গতকালকে তারা এই এলাকা পরিদর্শন করে নমুনা সংগ্রহ করে আজকে ঢাকায় ফিরে যাওয়ার কথা, এবং তারা দ্রুতই হয়তো এর প্রতিবেদন দেবেন। এখন পর্যন্ত কিন্তু কারণ জানা যায়নি যে কি কারণে, কোথা থেকে এই ডায়রিয়ার প্রকোপ শুরু হলো। এবং স্বাস্থ্য বিভাগের লোকজন তারা বলছেন যে পানি থেকে এটি হওয়ার সম্ভাবনা বেশি, এবং যেহেতু এটি পানিবাহিত রোগ, পানির মধ্যে কোথাও ঝামেলা ছিল, কিন্তু নিশ্চিতভাবে তদন্ত রিপোর্ট এখনো কিন্তু পাওয়া যায়নি। এবং নাটোর জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, তারা যে নমুনাটি পাঠিয়েছিল বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পাবলিক হেলথে, তো সেখানে কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষার ফলাফল, সেখানে তারা দেখছেন, তারা বলছেন যে পরীক্ষার ফলাফল
তারা পানির বোতল এবং এটি নিয়ে পৌরবাসী সংশয় প্রকাশ করছে যে পৌর কর্তৃপক্ষ যে পানির নমুনা পাঠিয়েছে সেটি সঠিক পাঠিয়েছে কিনা, নাকি ভালো পানি পাঠিয়েছে যাতে জীবাণু পাওয়া যায়নি, এটি পরীক্ষা করে দেখা প্রয়োজন এবং এটিও তদন্ত হওয়া উচিত। এবং যদি ভালো পানি পাঠিয়ে থাকে খারাপ পানির পরিবর্তে বা প্রকৃত পানির পরিবর্তে, তাহলে তাদেরকেও শাস্তির আওতায় আনার দরকার। এবং আমরাও কিন্তু দেখছিলাম এবং এলাকাবাসীও বলছিলেন যে যে পানির লাইন সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে প্রচুর পরিমাণের নোংরা আবর্জনা কিন্তু এই পানির মধ্যে দিয়ে আসছিল, যেটি দেখতে অনেকটা মানুষের মলের মতো, মল সাদৃশ্য সেই রকম কিন্তু নোংরা এই পৌরসভার পানির ভিতর দিয়ে কিন্তু আসছিল। এবং এগুলোর পরে সিভিল সার্জন আরো একটি বিষয় বলছিলেন যে যেই এলাকা দুর্গত এলাকা সেখানে কিন্তু সাধারণত কাঁচা বাড়িঘর যাদের এবং কাঁচা টয়লেট যারা ব্যবহার করেন তাদের সংক্রমণটা বেশি হয়েছে। তো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন কোথা থেকে হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের লোকজন কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা বিষয়টিকে দেখছেন এবং প্রচুর পরিমাণে ওষুধ কিনেছেন। এখানে অন্যান্য যে নার্সিং ইনস্টিটিউটগুলো রয়েছে সেখান থেকে নার্স নিয়ে এসেছেন, অন্যান্য উপজেলা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদেরকেও কিন্তু এই রোগীদেরকে দেখার জন্য নিয়ে আসছেন। কিন্তু এরই ভিতরে সংক্রমণের যে হার সেটি কিছুটা কমছে এবং নাটোরের সাধারণ মানুষ আশঙ্কা করছে যে যদি পানির লিকেজ থেকে হয়, পৌরসভার পানির লাইনের লিকেজ থেকে যদি হয় এবং এটি যদি সংশোধন না করা হয়, এই সমস্যা যদি দূর করা না হয়, তাহলে কিন্তু পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবারও যদি এই ধরনের সংক্রমণ হয় তাহলে কিন্তু সেটি ভয়াবহ আকার। বুলবুল আহমেদ, মূলত পানি প্রধান কারণ। আপনি যুক্ত থাকুন, আমরা নিশ্চয়ই আরো তথ্য আপনার কাছ থেকে জানবো পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, নাটোর পৌরসভায় ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা 1200 ছাড়িয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম বুলবুল আহমেদের কাছ থেকে। কিশোরগঞ্জের ভৈরবে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু নিয়ন্ত্রণে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া প্রয়োজন। এডিস মশার বংশবিস্তার রোধে সবার বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন রেকর্ড সংখ্যক রোগী। এলাকাবাসী বলছেন এডিস মশা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না থাকায় সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন রোগী। শহর থেকে গ্রাম সবখানেই বাড়ছে আতঙ্ক। প্রাথমিক চিকিৎসা করছি গ্রাম ডাক্তারের কাছে, তারপরে ভালো ভালো দিকে আবার ডাক্তারের কাছে নিয়ে আসি। গরিবে প্রতিনিয়ত ডেঙ্গু ছড়াচ্ছে এবং গরিবে যে ড্রেনগুলি ছিল নিষ্কাশনের ব্যবস্থা নাই এবং পৌরসভাতে বিগত 1 বছর যাবৎ ডেঙ্গু মশা নিধনের কোনো স্প্রেও করে নাই। চিকিৎসকরা জানান জ্বর, কাশি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে মানুষ। এর মধ্য থেকেই রক্ত পরীক্ষায় চিহ্নিত হচ্ছে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি। অগাস্ট মাসের হিসেবে আমরা টোটাল 58 জন রোগী ভর্তি করেছি। আমরা কিন্তু কেবলমাত্র যারা একটু সিরিয়াস কন্ডিশন হয় কিংবা কোমরবিডিটি থাকে তাদেরকেই ভর্তি করে থাকি, আর বাকিদেরকে কিন্তু আমরা বাড়িতেই চিকিৎসা দিয়ে থাকি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা বিভিন্ন গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। তবে এ নিয়ে আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গড়ে তোলা জরুরি। আমরা প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক ভৈরব পৌরসভার আয়োজনে সেখানকার যে কমিটি আছে তার মাধ্যমে আমরা জনগণকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন আমরা পরিচালনা করছি। আগস্ট মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন 62 জন। আব্দুল আল মামুন, 71। ভৈরবে ডেঙ্গুর আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন টিটু। টিটু, প্রতিবেদনে আমরা যেমনটি দেখেছি প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। নতুন করে আর কতজন আক্রান্ত হলো সেই বিষয়টি জানাবেন এবং চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন, আর মশা নিধনের প্রশাসনের কোনো কার্যক্রম রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু কিন্তু ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহরে। এছাড়াও আমরা যেমনটি জানি গত মাসে হাবিবুর রহমান নামে একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। এছাড়াও কিন্তু আমরা যেমনটি জানি যে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শহরের বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বাড়ছে। গড়ে আমরা যেমনটি জানতে পেরেছি যে 1/2 রোগী কিন্তু শনাক্ত হচ্ছে এই ভৈরবে। এছাড়াও আমরা যেমনটি জানি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু
গেল মাসে অর্ধশতাধিক অর্থাৎ ৬২ জনের মতো লোক রোগী তারা ভর্তি ছিলেন, তারা চিকিৎসা নিয়েছেন। এছাড়াও আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তিনি যেমনটি বলছেন যে হাসপাতালের তুলনায় কিন্তু অধিকাংশ রোগী অর্থাৎ 2 থেকে 3 গুণ রোগী কিন্তু বাড়িতেই সেবা নিয়েছেন। ফলে কিন্তু ভৈরবে আমরা যেমনটি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ডেঙ্গু প্রতিরোধে তেমন প্রশাসনের তেমন চোখে পড়ার মতো কার্যক্রম কিন্তু হচ্ছে না বলে জানিয়েছেন তারা। এছাড়াও ডেঙ্গুতে আতঙ্কিত হয়ে পড়েছে অনেকটা লোকজন, তারা এমনটাই জানিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে যেমনটি বলছেন যে তারা কিন্তু প্রতিদিনই শহরের বিভিন্ন ওয়ার্ডে সচেতনমূলক কার্যক্রম সহ স্প্রে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করে যাচ্ছেন। তো প্রশাসনের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে এ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা। এই ছিল ভৈরব থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য। আলামিন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ভৈরবের ডেঙ্গুর খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী আলামিনের কাছ থেকে। লক্ষ্মীপুর পৌর শহরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রৌশন আক্তার নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের ছেলে আবুল হাসান রনি অভিযোগ করে বলেন, তার মা মূত্রথলিতে পাথরের কারণে মিলেনিয়াম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়, কিন্তু ওটি থেকে বের হয়ে ডাক্তার নূর আলম জানান তিনি মারা গেছেন। তবে কেন এই ঘটনা ঘটেছে তার কোনো ব্যাখ্যা তিনি দেননি। এতেই ক্ষোভে ফেটে ওঠেন স্বজনরা। হাসপাতালে চেয়ার টেবিল, ইসিজি ও আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সহ অপারেশন থিয়েটারের রুমের দরজা জানালা ভাঙচুর করেন তারা। ভুল চিকিৎসায় রৌশন আক্তারের মৃত্যু হয়েছে উল্লেখ করে জড়িতদের বিচারের দাবি তাদের। জামালপুরের সরিষাবাড়ির ঝিনাই নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে মোর্শেদা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মেয়ে শোভা আক্তার এখনও নিখোঁজ রয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় 2 দিন ব্যাপী নৌকাবাইজ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। খেলা শেষে মোর্শেদা ও তার মেয়ে বাড়ি ফেরার জন্য খেয়াঘাটে আসেন। এই সময় মাঝি না থাকায় যাত্রীরা নিজেরাই নৌকা চালিয়ে পার হচ্ছিলেন। মাঝপথে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় অধিকাংশ যাত্রী পারে উঠতে পারলেও মোর্শেদা বেগমের মৃত্যু হয় এবং নিখোঁজ হয় তার মেয়ে। এ দুর্ঘটনায় আহত অন্তত 6 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গাজীপুর মহানগরের 3 সড়ক এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নওগাঁ জেলার ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে ওসি মোস্তাফিজ হাসান ও তার স্ত্রী গাজীপুর জেলা পুলিশ লাইন্সের বিপরীত পাশে ব্যক্তিগত প্রাইভেট কার দাঁড় করিয়ে রাস্তা পার হয়ে পুলিশ লাইন্সের গেট সংলগ্ন দোকানে আসেন। পার্কিং করে রাখা প্রাইভেট কারে ফিরে যাওয়ার সময় চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়িগামী পথের সাথে পরিবহনের একটি বাস মোস্তাফিজ ও স্ত্রী লতিফা জেসমিনকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে। এ ঘটনায় চালক সহ বাসটিকে আটক করা হয়েছে। জাকসু নির্বাচনের বিপুল অঙ্কের বাজেট নিয়ে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। প্রশ্ন উঠেছে অর্থের যৌক্তিক ব্যবহার ও স্বচ্ছতা নিয়ে। শিক্ষার্থীরা বলছেন, ল্যাপটপ কেনা, গাড়ি ভাড়া, আপ্যায়ন ও বিবিধ খাতে ব্যয়ের যৌক্তিকতা খোলাসা করা জরুরি। যদিও আর অতিরিক্ত ব্যয়ের বিষয়টি নজরে এসেছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বলছেন, বিচার বিবেচনা করে যৌক্তিক অর্থ দেয়া হচ্ছে। রায়ানবির আমিরের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের আমেজ চলছে। তবে নিয়মিত নির্বাচন না হওয়ায় আসন্ন নির্বাচনের বাজেট তৈরিতে দেখা যাচ্ছে জটিলতা। 3 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য খসড়া বাজেট প্রস্তুত করা হয়েছে, যার পরিমাণ 2,74,00,000 টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বাজেট 1,32,20,000 টাকা প্রস্তাব করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। তবে বাজেটের খাতগুলো খুঁটিয়ে দেখলে খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। এর মধ্যে সবচেয়ে আলোচনা হচ্ছে 8,08,000 টাকা ব্যয়ে 5টি ল্যাপটপ বা ম্যাকবুক কেনার প্রস্তাব। শুধু ভোট গ্রহণ ও গণনার কাজে কেন এত ব্যয়বহুল ল্যাপটপ প্রয়োজন, সেটাই মূল প্রশ্ন।
নির্বাচনের দিন 4 বেলা খাবারের জন্য খরচ চাওয়া হয়েছে 10,19,000 টাকা। 2 দিনের জন্য মাইক্রোবাস ও পিকআপ ভ্যান ভাড়ায় 3,20,000 টাকা ও ব্যালট বাক্স পরিবহনে ব্যবহৃত গাড়ি ভাড়া বাবদ 3,64,000 টাকা ব্যয় ধরতে চায় নির্বাচন কমিশন। প্রায় 10 লাখ টাকা ব্যয় হবে ক্যামেরা ও মনিটর লাগাতে। এছাড়া 21টি হলে 2টি নির্বাচনী প্রচার বোর্ড বসাতে 3,77,000, ভোটের বুথের জন্য 2,20,000, নির্বাচনের আচরণবিধি নিয়ন্ত্রণ বাবদ 1,15,000, স্টেশনারি আর টকটস আইটেম বাবদ 1,74,000, নমিনেশন ফর্ম বাবদ 1,22,000, প্রিন্টার কলম প্যাড কিনতে 1,79,000 টাকা, ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টদের আইডি কার্ড ও প্রিন্টার কেনায় 1,02,000 টাকা চেয়েছে নির্বাচন কমিশন। আর বিবিধ খাতে বরাদ্দ রাখা হয়েছে 5 লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের ল্যাপটপ, স্টেশনারি আইটেম সহ কিছু বিষয় দিয়ে নির্বাচন পরিচালনা সম্ভব জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, নিম্নমানের কাজ দিয়ে অতিরিক্ত ব্যয় কোনোভাবেই কাম্য নয়। আজকে প্রক্টর অফিসে দেখলাম গুফনে বুট দেওয়ার জন্য কিছু অস্থায়ী ঘর বানানো হচ্ছে। ওখানে যে কাপড়গুলো ব্যবহৃত হচ্ছে খুবই নিম্নমানের, যেগুলো হচ্ছে এলাকার একটা রিক্সা সমিতিতেও এর থেকে ভালো কাপড় ইউজ করা হয়। তাইলে এই যে সব জায়গাতে নর্মাল জিনিস ব্যবহার করার পরেও 1,32,00,000 টাকাটা আসলে কোথায় যাচ্ছে, এটা শিক্ষার্থী হিসেবে আমারও প্রশ্ন। এই প্রশাসনের ওপরে আমাদের যে আস্থাটা আছে, আমরা সবসময় এইটা আশা করি যে এই প্রশাসন চাইবে যে ট্রান্সপারেন্সির সাথে এই খরচগুলো প্রয়োজনে শিক্ষার্থীদের সামনে উন্মুক্ত করে এবং এর যৌক্তিকতা প্রমাণ সাপেক্ষেই তারা এই বাজেটটা প্রণয়ন করবে। যদিও এসব বিষয়ে কথা বলতে রাজি হননি জাকসুর সদস্য সচিব AKM রাশিদুল আলম। আর অতিরিক্ত ব্যয়ের বিষয়টি নজরে এসেছে জানিয়ে কোষাধ্যক্ষ বলছেন, তারা খুব বেশি চেয়েছে এমন না। যেটুকু যৌক্তিক, তারা খুব বেশি চেয়েছে সেরকম নয়, বাট একটা যৌক্তিকতার বিষয় আছে, বেসরকারি ফান্ডের যেহেতু ক্রাইসিস আছে, মিনিমাম যেটুকু দিয়ে নির্বাচন করা সম্ভব আমরা সেটুকুই দিচ্ছি। জাকসুর নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবমুখর পরিবেশ থাকলেও এখন বাজেটের অঙ্ক ও খরচের ধরন নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আব্দুল আল মামুন, ৭১। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজকের দিনের কার্যক্রম জানাতে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, ক্যাম্পাসের আজকের পরিস্থিতি একটু জানতে চাই। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন রয়েছে? প্রচার নিয়ে প্রার্থীরা কি বলছেন? আজকের পরিস্থিতি বলতে আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ, অর্থাৎ ক্লাস পরীক্ষা বন্ধ, অধিকাংশ শিক্ষার্থী হলে অবস্থান করবেন। তারপরও বেলা 9:30টার দিকে কিন্তু ঢাকাগামী 4টি বাস বিশ্ববিদ্যালয় ট্রান্সপোর্ট চত্বর থেকে নিয়মিত ছেড়ে যাবে। তো ওইখানে কিন্তু সব দলই মোটামুটি আমরা জানতে পেরেছি তারা প্রচার চালাবেন, বাসের যারা শিক্ষার্থী ঢাকা যাবেন তারা। এর বাইরে আজকে ছাত্রদল মনোনীত যে প্যানেল তারা ইশতেহার ঘোষণা করবেন, যেখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া, এর বাইরে বিশ্ববিদ্যালয়ের খাবার মান, স্বাস্থ্য, স্যানিটেশন, শিক্ষক নিয়োগের যে নীতিমালা, এই বিষয়গুলোতে তারা জোর দেওয়ার কথা জানিয়েছেন। এর বাইরে এর বাইরে দুপুরের পর থেকে মূলত সবগুলো ছাত্র সংগঠন প্রচার করবে এবং সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় আবাসিক হল এবং বিশ্ববিদ্যালয় বটতলা এলাকা, যেখানে শিক্ষার্থীদের আড্ডা জমে উঠে আছে সন্ধ্যার পর থেকে, সেখানে তারা প্রচার চালাবেন। আগামীকাল থেকে আবার নিয়মিত যে ক্লাসরুম আছে সেখানে তারা প্রচার চালাবেন। আর বিশ্ববিদ্যালয় প্রার্থী যারা আছে তাদের সবচেয়ে বড় যে আপত্তি তারা তুলছেন আচরণবিধি নিয়ে, যে 25 জনের বেশি একসাথে জমায়েত হওয়া যাবে না, প্রচারণার ক্ষেত্রে লিফলেট, হ্যান্ডবিল, এই বিষয়গুলোতে তারা আপত্তি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখন পর্যন্ত যে কড়া নির্দেশনা দেয়া আছে, তারা বারবার বলছেন এগুলো সহজ করার জন্য, শিক্ষার্থীদের কাছে যাতে প্রার্থীরা পৌঁছাতে পারে, ভোটারদের কাছে পৌঁছাতে পারে, এই বিষয়গুলো সহজ করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে তারা বলছেন যে প্রশাসন আসলে এগুলোতে খুব একটা কর্ণপাত করছে না। পাশাপাশি এখনো পর্যন্ত সাইবার বুলিং বা ট্যাগিং এর যে বিষয়টি, এগুলো কিন্তু চলছে। গতকালও কিন্তু বামপন্থী শিক্ষার্থীদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। তারা বলছেন প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং প্রশাসন বলছে যে আমরা যদি অভিযোগ পাই সেক্ষেত্রে হয়তো তারা ব্যবস্থা নেবেন। কিন্তু তারা বলছে, শিক্ষার্থীরা বলছেন যে তারা অভিযোগ দেওয়ার পর প্রশাসন খুব একটা কর্ণপাত এদিকে করছে না। আর ডোপ টেস্টের যে বিষয়টি, সেটা এখনো পর্যন্ত প্রশাসন কোনো সময় নির্ধারণ করেনি কবে নাগাদ সেটি শুরু হতে পারে। এখন পর্যন্ত এই ছিল জাহাঙ্গীরনগর থেকে আমার কাছে সবশেষ তথ্য। আর রায়ান বিন আমিন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তীতে আবারও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজকের দিনের কার্যক্রম আমরা জানছিলাম। আমাদের সাথে সহকর্মী রায়ান বিন আমিন যুক্ত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি উন্নয়ন প্রকল্পে
ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমীরা বলছেন, কাজ না করেই তুলে নেওয়া হয়েছে বরাদ্দের টাকা, আর যেটুকু কাজ করা হয়েছে তাতেও হয়েছে অনিয়ম। জেলা প্রশাসক অফিস ও গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের যোগসাজশেই এই অনিয়ম হয়েছে অভিযোগ তাদের। বলছেন, একাধিকবার তদন্ত কমিটি গঠন করা হলেও তা আলোর মুখ দেখেননি। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি পর্যটন বান্ধব করতে 2018-19 অর্থ বছরে 90 লক্ষ টাকা বরাদ্দ দেয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, আর তা বাস্তবায়নের দায়িত্ব পায় কুষ্টিয়া জেলা প্রশাসক অফিস ও গণপূর্ত বিভাগ। অভিযোগ উঠেছে, প্রকল্পে উল্লেখ থাকা 7টি কাজ শেষ করার কথা থাকলেও শুধু আরসিসি রোড, সাইট ডেভেলপমেন্ট আর 2টি ছাতা নির্মাণ করেই পুরো বরাদ্দের টাকা লুট হয়েছে। যেটুকু কাজ করা হয়েছে তাতেও হয়েছে ব্যাপক অনিয়ম। এছাড়া হদিস নেই বাকি 4টি কাজের। এ বিষয়ে কুঠিবাড়ির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, এ কাজের কিছুই জানেন না তারা। সবই করেছে জেলা প্রশাসক অফিস ও গণপূর্ত বিভাগ। ওই পাম্পটাও করে নাই, এখন পাম্প কাটি দিয়ে কি ছিল না সংযুক্ত করছে না কাটেছে না কি করছে, এটা তো আমাদের অফিসিয়াল কোনো বিষয় আমরা জানি না। এদিকে কুঠিবাড়ি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে একাধিকবার তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। এতে ক্ষুব্ধ দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমীরা। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান তারা। বিশেষ করে এখানে বসার জায়গা, উন্নত মানের টিউবওয়েল বা ফিল্টারিং পানির ব্যবস্থা, তারপরে ওয়াশরুম, এগুলো অ্যাকচুয়ালি সেই বিগত 20 বছর আগে আমি একবার আসছি, তার মাঝে একবার আসছি, একই রকম আছে। এখানে সরকার থেকে যেখানে বাজেট আছে, বরাদ্দ আছে, সেই বরাদ্দ অনুযায়ী সে কোনো কিছুই কাজ হয়নি। পানির যে সিস্টেমটা সেটাও আংশিক হয়েছে, আর 3টা হয়নি। তবে এ প্রকল্পে অনিয়মের দায় নিতে চান না গণপূর্ত বিভাগের কর্মকর্তারা, উল্টো দায় চাপাচ্ছেন জেলা প্রশাসনের ওপর। এটা গণপূর্ত করে নাই, মানে ফান্ডটা সম্ভবত দেওয়া হয়েছে সরাসরি প্রশাসন বরাবর হয়েছে, তো ওনারা কাজ করছেন, আর গণপূর্ত সেখানে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে। গণপূর্ত কোনো বিটেন কিছু পে পায়নি, কোন চেক গণপূর্ত দেয়। এ নিয়ে জেলা প্রশাসক জানান, অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনও করেছেন তারা। প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। কমিটি গিয়েছিল, সেখানে সরেজমিনে গিয়েছিল, সবকিছু দেখে এসেছে। তদন্ত রিপোর্ট পেলে তো আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। কাগজে কলমে প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে বরাদ্দের টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকার লোকজন। মনিরা কাজরি, ৭১। এদিকে রাজশাহী মহানগরীতে আদিবাসী পরিবারকে উচ্ছেদের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ প্রকাশের পর তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুন আর রশিদ মামুনকে আদিবাসী পরিবারগুলোর পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। একই সাথে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে অনুরোধ করেছেন তিনি। শুক্রবার বিকেলে মোল্লাপাড়া এলাকায় ছুটে যান ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দরা আদিবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সহযোগিতার আশ্বাস দেন। যাকে ওই বড় ভাইয়েরা সাথে আসলো, আসে দেখে গেছে যে গাছ কাটা, কিন্তু কে গাছ কাটছে সেটা কিন্তু আসলে আমিও জানি না। আমি ঘর আজ থেকে তো বহে নিয়ে আসছি, জিনিস বাস টাস যেগুলো নিয়ে গেছি সব নিয়ে আনছি। আমি বাসা ওখানেই করবো, ঘর আমি ওখানেই তুলবো, ওখানেই থাকবো, ওই জায়গায় থাকবো, আমি এই জায়গা ছেড়বো না। গতকাল রাতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের এই বিষয়টি আপনার সামাজিক যোগাযোগের মাধ্যমে তার কাছে এই বিষয়টি নলেজে আসে এবং তাৎক্ষণিক তিনি তার প্রতিনিধি দ্বারা আমাদের সদ্য সাবেক রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব আলহাজ মামুন আর রশিদ মামুনকে বিষয়টি অবগত করেন। আমরা তাদেরকে আশ্বাস দিতে এসেছি এটাই যে তারা এখানে নির্ভয়ে বসবাস করুক, এবং যেহেতু এটা প্রশাসনের দৃষ্টিকোণে গেছে এবং আপনারা মিডিয়া যে সুন্দরভাবে উত্থাপন করেছেন, সে কারণে কিন্তু প্রশাসনও নড়ে উঠেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রপ্তানি আয় বেড়েছে। চলতি অর্থ বছরে ভারতে 514 কোটি টাকার বেশি পণ্য রপ্তানি হয়েছে, যা গত 2023-24 অর্থ বছরের তুলনায় প্রায় 87 কোটি টাকা বেশি। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, আমদানি নিয়মিত না হওয়ায় রাজস্ব কমেছে। আর ব্যবসায়ীরা বলছেন, গত মে মাসে বাংলাদেশ থেকে 6 ধরনের পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে নতুন অর্থ বছরে ক্ষতিগ্রস্ত হবে বন্দরের রপ্তানি বাণিজ্য। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। শতভাগ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন হিমায়িত মাছ, ভোজ্য তেল, সিমেন্ট, পাথর, শুটকি মাছ সহ 10 থেকে 12 ধরনের পণ্য রপ্তানি হয় ভারতে।
2024-25 অর্থ বছরে রপ্তানি হয়েছে 514 কোটি 34 লাখ টাকার পণ্য। এর তালিকায় ছিল হিমায়িত মাছ, সিমেন্ট, প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাবার, ভোজ্য তেল, তুলা, আটা ও ময়দা সহ বিভিন্ন পণ্য। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে হিমায়িত মাছ, প্লাস্টিক ও প্রক্রিয়াজাত খাবার। বন্দরের ব্যবসায়ীরা জানান, মে মাসে ত্রিপুরা, আসাম, মিজোরাম ও মেঘালয়ের স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, জুস, তুলা, প্লাস্টিক, পিভিসি সামগ্রী ও কাঠের ফার্নিচার আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। নিষেধাজ্ঞার কারণে নতুন করে 25-26 অর্থ বছরে রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে অন্তত 40-50%। মে মাসের পর থেকে ভারত সরকার কর্তৃক যে অনেকগুলা বিধি নিষেধ দিছে, এই বিধি নিষেধের আওতায় আমাদের অনেকগুলা পণ্য রপ্তানি হয় না। 23-24 অর্থ বছরে আমরা যে পরিমাণ পণ্য রপ্তানি করেছিলাম বর্তমানে তার অনেকটা কমে গেছে, বা 40-50% কমে গেছে। নতুন করে বাজার খোঁজার চেষ্টা করতেছি। তারপরও আমরা বলছিলাম আগে যেন আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে এই বিষয়ে আলাপ আলোচনা করে আমাদের বিষয়টাকে উন্মুক্ত করা হয়। পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে ভারতের রপ্তানির পরিমাণ ছিল 427 কোটি 88 লাখ 72 হাজার 430 টাকা, যা 2024-25 অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছে 514 কোটি 34 লাখ 24 হাজার 59 টাকা। এই পরিস্থিতিতে বন্দরের রাজস্ব কর্মকর্তারা পরামর্শ দিচ্ছেন রপ্তানি বাণিজ্য বাড়াতে নিষেধাজ্ঞার বাইরে থাকা নতুন পণ্যের বাজার খোঁজার। কি কি পণ্য বাইরে এক্সপোর্ট করলে আমাদের দেশে ফরেন কারেন্সি আসবে সেগুলো উদ্ভাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ওনাদেরকে আমি অনুরোধ করব। তবে দুই দেশে কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলে আশাবাদী জেলা প্রশাসক। বিশেষ করে ভারতের এই অংশটুকু একটু পিছিয়ে পড়া রাজ্যগুলো রয়েছে, এদিকে আমাদের একটা অফুরন্ত সম্ভাবনা রয়েছে। তো আমরা এই দিকের চাহিদা অনুসারে সার্ভে করে আমরা যদি আগাতে পারি, আসলে এই অংশটুকুতে আমরা সেই পরিমাণ রপ্তানি করতে পারবো বলে আশা করি আর কি। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি চলছে 1994 সাল থেকে। শাকিলা শম্পা, 71। এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, নতুন পণ্যের বাজার খোঁজার পরামর্শ কিভাবে দেখছেন ব্যবসায়ীরা, আর এ নিয়ে তাদের বক্তব্য কি? আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া যে আখাউড়া স্থলবন্দরটি রয়েছে, এটি পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বন্দর। এটি রপ্তানিমুখী এই বন্দর দিয়ে প্রতিদিন কিন্তু হিমায়িত মাছ, ভোজ্য তেল, সিমেন্ট, পাথর সহ 10-12 ধরনের পণ্য ভারতে রপ্তানি হয়। 24-25 অর্থ বছরে ভারতের রপ্তানি হয়েছে 514 কোটি 34 লাখ টাকার পণ্য। রপ্তানি পণ্যের তালিকায় ছিল হিমায়িত মাছ, সিমেন্ট, প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাবার, তুলা, ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য। একই সময় ভারত থেকে আমদানি হয়েছে 7 কোটি 34 লাখ 82 হাজার টাকার জিরা, ডাল ও কাজু বাদাম। তবে মে মাসে ত্রিপুরা, আসাম ও মিজোরাম, মেঘালয় বন্দর দিয়ে ভারতের পোশাক রপ্তানি তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, জুস, তুলা, প্লাস্টিক সামগ্রী সহ কয়েকটি পণ্যের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনি জানেন যে আখাউড়া স্থলবন্দর দিয়ে কিন্তু শুধুমাত্র তৈরি পোশাক এবং যে কাঠের তৈরি ফার্নিচার ছাড়া অবশিষ্ট সকল পণ্যগুলো কিন্তু এখানে এই স্থলবন্দর দিয়ে রপ্তানি হতো। এতে করে কিন্তু এখানকার রপ্তানি বাণিজ্য যে কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। তারা বলছেন নতুন করে রপ্তানি পণ্যের বাজার খুঁজতে হবে, তা নাহলে কিন্তু 25-26 অর্থ বছরে এখানকার স্থলবন্দরের যে রপ্তানি আয় সেটি কিন্তু বাধাগ্রস্ত হবার আশঙ্কা করছেন তারা। তবে বন্দর সংশ্লিষ্টরা আমাকে বলেছেন যে নতুন পরিস্থিতি কাটিয়ে উঠতে কিন্তু নতুন পণ্যের বাজার খুঁজতে হবে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জালালউদ্দিন রুমি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে রপ্তানি আয় বেড়েছে, এ বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম সহকর্মী জালালউদ্দিন রুমির কাছ থেকে। ইট পাথরের ব্যস্ত নগর জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে চট্টগ্রামবাসীর কাছে নতুন ঠিকানা এখন কর্ণফুলীর পাড়। চাকতাই কালুরঘাট আউটার রিং রোডের পাশে গড়ে ওঠা নতুন এই গন্তব্য নগরবাসীর কাছে পরিণত হয়েছে বিনোদন কেন্দ্রে। শহরের কাছাকাছি এবং মনোরম পরিবেশ তীরে বসে নদীর সৌন্দর্য দেখার এই স্থান পর্যটন প্রেমীদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ছবি তুলেছেন বাবুন পাল। নদীর বুকে ভেসে থাকা লাইটার জাহাজ, ছুটে চলা ইঞ্জিন চালিত নৌকা আর প্রকৃতির
নিসর্গ সৌন্দর্য। কর্ণফুলী নদীর তীর জুড়ে সব মিলেমিশে তৈরি হয়েছে দারুণ এক পরিবেশ। জেলেরা নদীতে ধরছে মাছ, শান্ত স্নিগ্ধ বাতাসে উঠছে পরিযায়ী পাখি। নদী তীরে বিকেলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কেউ এসেছে পরিবার নিয়ে, কেউ বা বন্ধু বান্ধব সহ, কেউ নিরিবিলি সময় কাটাতে, আবার কেউ মেতেছেন গল্প আড্ডায়। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর ঘেঁষে তৈরি চাকতাই কালুরঘাট সিটি আউটার রিং রোড ঘিরে গড়ে উঠছে নতুন এই বিনোদন কেন্দ্র। নগরীর কাছাকাছি ও পতেঙ্গা সমুদ্র সৈকতের আদলে গড়ে ওঠায় অনেকেই পরিবার বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে আসছেন বিকল্প নতুন এই ঠিকানায়। কর্ণফুলী যে বিচ পারে যে বিচটা হয়েছে এটা আসলে মনোরম। বিশেষ করে আমরা সন্ধ্যার দিকে আমাদের পরিবার পরিজন বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারি। প্রতি শুক্রবারে হাজার হাজার মানুষ এখানে নদীর পাড়ে আসে, ঘুরতে আসে। শুক্রবারে এখানে অনেক লোক অনেক মাই হওয়ারাই বন্ধ করে আনন্দ করে। আমরা আজকে প্রথমবার আসলাম, এই তো মানে সুন্দর হয়েছে অনেক। সিটি রিং রোডের পাশেই বাকলিয়া মোহরা এলাকায় নদীর তীর জুড়ে বসানো হয়েছে সারি সারি ব্লক। প্রতিদিন বিকেল নামলেই ছুটে আসেন পর্যটকরা। ছুটির দিনে লোক সমাগম হয় সবচেয়ে বেশি। এখানের মানে জাহাজের ভিউ, নদীর ভিউটা অনেক কাছ থেকেই দেখতে পাচ্ছি, এই জন্যই ভালো লাগছে। ছুটির দিনে সবাই আসতে পারবে পরিবার নিয়ে, এখানে অনেক সুবিধা, আর কাছ থেকে অনেক দেখা যাচ্ছে যে কর্ণফুলী নদীটা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী বলছেন, নগরীতে বিনোদন কেন্দ্রের অভাব রয়েছে, তাই পতেঙ্গা সমুদ্র সৈকতের আদলে কর্ণফুলী তীর জুড়ে 4.5 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে। যারা পর্যটক আসবে তাদেরকে একটা স্বস্তি দেওয়ার জন্য আমরা এখানে ওয়াশরুম, বেঞ্চ, বসার বেঞ্চ, তারপর বৃক্ষরোপণ, ল্যান্ডস্কেপ করা এবং মানুষের বিনোদনের জন্য কিছু ফুড কোর্ট টাইপের আমরা করব এবং ওয়াশরুম থাকবে সাথে সাথে। এগুলো আমরা আমাদের প্রজেক্টের মধ্যে করব এবং সেকেন্ড পর্যায়ে কিন্তু আমরা একটা এখানে পার্ক করব। কর্ণফুলীর তীরে গড়ে ওঠা নতুন এই বিনোদন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তায় তেমন কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। তাই নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসী ও পর্যটকদের। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। গণতন্ত্রের মূল শর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। সাংবাদিকদের প্রতিপক্ষ ভেবে নয়, বরং সহযোগী হিসেবে তথ্য উন্মুক্ত করা হলে জনগণের আস্থা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। শুক্রবার মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সারের ব্যবহার ও বিপণনের সঙ্গে সম্পর্কিত মেহেরপুরের সব অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে মনির হায়দার জানান, কৃষি বাংলাদেশের প্রধান আয়ের উৎস। কৃষকদের একটি ডাটাবেজ সরকারের কাছে থাকতে হবে। শুধু মেহেরপুর নয়, সারা দেশে যত কৃষক রয়েছে সবার ডাটাবেজ কালেকশন করতে হবে। ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে অনেক কিছু করেছে, সেই সঙ্গে ওই কৃষি কার্ডটা বন্ধ করে দিয়েছে। কৃষকদের কোনো তথ্য সরকারের কাছে নাই, যে জন্য এই সমস্যাগুলো এখন হচ্ছে। আজকে এই আলোচনার মধ্য দিয়ে আমরা বুঝলাম যে আমাদের অবশ্যই কৃষকদের একটা ডাটাবেজ আমাদের থাকতে হবে। বগুড়া সদরে সাবগ্রাম জিগাতলা গ্রামে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো 3 পরিবারের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রবাসে থেকেও তিনি দেশের মানুষের খোঁজ খবর নিচ্ছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট গভীরভাবে উপলব্ধি করে তিনি সহযোগিতার নির্দেশ দিয়েছেন। এই সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন পোশাক তুলে দেন এবং দ্রুত সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সিরাজগঞ্জ ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের নক আউট পদ্ধতির 3য় দিনের ম্যাচে জয় পেয়েছে তাড়াশ উপজেলা একাদশ। শুক্রবার সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গত আসরের রানার্স আপ তাড়াশ উপজেলা একাদশ 5-0 গোলে হারিয়েছে চৌহালি উপজেলা একাদশকে। তাড়াশ উপজেলা একাদশের হয়ে তারিকুল ইসলাম টুটুল 2টি, রাব্বি শাহজালাল ও অলিউর 1টি করে গোল করেন। ম্যাচ সেরা হন 2 গোল করা তাড়াশ উপজেলার স্ট্রাইকার টুটুল। তার হাতে পুরস্কার তুলে দেন
তারাস উপজেলার নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। 16 দিন ব্যাপী এই টুর্নামেন্টে 10টি দল 2টি গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে অংশ নিচ্ছে। আগামী 19 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।